আজকের লেকচারে আমরা যে বিষয় নিয়ে কথা বলবো সেটা হচ্ছে ফর্মস অফ কমিউনিকেশন। আমরা কিভাবে কমিউনিকেট করি? কমন সেন্স, কথা বলে কমিউনিকেট করি, আমরা লিখে কমিউনিকেট করি, অনেক সময় আমরা কিছু না বলে, কিছু না লিখে আকার ইঙ্গিতেও কমিউনিকেট করি। কিন্তু সো বেসিক্যালি তিনটা উপায় আমরা কমিউনিকেট করি। প্রথমটা হচ্ছে ভার্বাল কমিউনিকেশন, মৌখিক। দ্বিতীয়টা হচ্ছে রিটেন কমিউনিকেশন, লিখিত। তৃতীয়টা হচ্ছে নন ভার্বাল, অবাচনিক। এখন এই যে তিনটা ফর্ম অফ কমিউনিকেশন, এর সাথে অনেকে জুড়ে দেয় চতুর্থ একটা ফর্ম অফ কমিউনিকেশন। আবার অনেকে বলে যে এটা চতুর্থ ফর্ম অফ কমিউনিকেশন না, এটা আসলে প্রেজেন্ট ইন ইচ ফর্ম অফ কমিউনিকেশন। এটাকে বলা হয় অ্যাক্টিভ লিসেনিং, যেটা অনেক ক্ষেত্রেই আমরা ইগনোর করি, কিন্তু কমিউনিকেশনে এটা অসম্ভব গুরুত্বপূর্ণ। আমাদের সামনের কয়েকটা লেকচারে এই টপিকগুলো নিয়ে আলাদা আলাদা লেকচার্স থাকবে, শুনেই বোঝা যাচ্ছে শব্দমালা, কথামালা। এখন আপনি বলতে পারেন ভার্বাল কমিউনিকেশন, সেই তো ছোটবেলা থেকেই তো এই কমিউনিকেশন আমি ইউজ টু, এটা নিয়ে আর কি শিখবো? আমি আপনাকে কিছু চিন্তার খোরাক দিতে চাই। খেয়াল করেছেন অনেক সময় একটা বিষয় একজন মানুষ কথা বলছেন, আপনি মন্ত্রমুগ্ধর মতো শুনছেন। একই বিষয়ে একই কথা আরেকজন মানুষ বলছে, আপনার শুনতে ইচ্ছে করছে না। এরকম কি হয়েছে? হয়েছে, আমাদের সবার হয়েছে। কেন এরকম হয়? প্রথম মানুষটার কথামালার মাঝে কি নিহিত আছে যা আপনাকে টানছে? আপনি হয়তো পুঙ্খানুপুঙ্খরূপে বলতে পারবেন না, কিছু একটা আছে। যেটা হয় কি, আমরা ছোটবেলা থেকে কথা বলে অভ্যস্ত, কিন্তু কিছু মানুষ কথা বলাটাকে শিল্পের পর্যায়ে নিয়ে গেছে। আর কিছু মানুষ কথা বলে, আমরা হয়তো শুনি, হয়তো শুনি না। এই যে মানুষগুলো কথা বলাটাকে শিল্পের পর্যায়ে নিয়ে গিয়েছে, সে কিন্তু চর্চা করেছে। হয়তো সে অনেক পড়াশোনা করেছে, আয়নার সামনে দাঁড়িয়ে হয়তো অনেক কথা বলেছে, হয়তো বিতর্ক প্রতিযোগিতায় অংশ নিয়েছে, পাবলিক স্পিকিং কোর্স করেছে। কোনো না কোনোভাবে সে কিন্তু চর্চা করেছে বলেই তার কথা শুনতে আপনার ভালো লাগে। অনেকের হয়তো ইনেট অ্যাবিলিটি সেটাও থাকে। তো আমি যেটা বোঝাতে চাচ্ছি, কিছু মানুষ চর্চা করে এই অর্জনটা নিজের মাঝে নিয়ে আসে। তা আপনি কেন পারবেন না? ভার্বাল কমিউনিকেশন ইজ আ স্ট্রেংথ, এটা আপনার একটা দক্ষতা। এটা যদি আপনি বুঝেই থাকেন, তাহলে ওয়াই নট প্র্যাকটিস সামথিং দ্যাট ইজ গোয়িং টু বিল্ড ইউর কনফিডেন্স অ্যান্ড অলসো ইউর পার্সোনালিটি ইন আ ওয়ে। সো আমার আজকের কথা হচ্ছে ভার্বাল কমিউনিকেশন। প্রতিদিন সবাই আমরা কথা বলছি, কথা বলেই যাচ্ছি, কিন্তু এমনভাবে কথা বলি না কেন যে কথাটা শুনলে আরেকজন মানুষ শুনতে আরও আগ্রহী হবে। আমাদের একটা লেকচার থাকবে কিভাবে ভার্বাল কমিউনিকেশন ইমপ্রুভ করা যায় সামনের দিকে। বাট আজকে এতটুকুই বলবো, কথা বলা ইজ অ্যান আর্ট, অ্যাকোয়ার দ্যাট আর্ট ফর্ম। দ্বিতীয়, রিটেন কমিউনিকেশন। আমরা ছোটবেলা থেকেই লিখছি, বর্ণমালা আমাদের আয়ত্তে, কিন্তু কেউ কেউ একটু ভালো লিখি চর্চার কারণে, পড়াশোনার ব্যাকগ্রাউন্ডের কারণে, আবার কেউ কেউ অত ভালো লিখি না। কিন্তু লেখাটাও ইজ আ ফর্ম অফ আর্ট। কিন্তু আমরা এখন যে যুগে বসবাস করছি, লেখাটা হ্যাজ বিকাম ইভেন মোর ইম্পর্ট্যান্ট। আমি একটু ব্যাপারটা বুঝিয়ে বলি। আমরা যখন কথা বলি, কথাটা কি থেকে যায়? যদি না আমরা ভিডিও ক্যামেরায় ধারণ করি, কথাটা কিন্তু থেকে যায় না। কিন্তু লেখা কি থেকে যায়? আগে একটা সময় হয়তো কাগজে লিখতাম, কাগজেই থেকে যেত। কিন্তু এখন সোশ্যাল মিডিয়ার যুগে আমরা লিখছি অহরহ, সোশ্যাল মিডিয়ার বিভিন্ন পাতায়, আপনার টাইম লাইনে, ফ্রেন্ডের টাইম লাইনে বড় বড় গদ্য পদ্য লিখে ফেলছি, অন্যের স্টেটাসে কমেন্ট দিচ্ছি। আমরা কিন্তু লিখেই যাচ্ছি, আমরা সোশ্যাল মিডিয়া ট্রেলস রেখে যাচ্ছি। এখন কিন্তু লেখাটা হ্যাজ বিকাম আগের চেয়েও বেশি গুরুত্বপূর্ণ, কারণ আজকে যেটা লিখছেন সেটার উপর বেস করে কিন্তু 10 বছর পরে আপনাকে জাজ করা হতে পারে। একটু স্কেরি। যেমন ধরুন, আপনি হয়তো স্টুডেন্ট অবস্থায় আপনার ফ্রেন্ডের একটা স্টেটাসে এমন একটা কমেন্ট লিখেছেন যেটা আজকে যদি আপনার এমপ্লয়ার দেখেন, আপনাকে হয়তো ইন্টারভিউয়ে কতটা ভালো লেগেছে তার চেয়ে বেশি ওই স্টেটাসের কমেন্টের কারণে হায়ার করা হবে না। অবাক হচ্ছেন? এরকম কিন্তু হয়। আজকাল যখন আপনি কোথাও চাকরির জন্য আবেদন করেন,
অনেকভাবে ব্যাকগ্রাউন্ড চেক হয়, তার মাঝে একটা কিন্তু সোশ্যাল মিডিয়া ব্যাকগ্রাউন্ড চেক। সো আপনি কোথায় কি লিখছেন সেটা কিন্তু আসলে আগের চেয়েও বেশি গুরুত্বপূর্ণ হয়ে দাঁড়াচ্ছে। তাই যাই লিখবেন একটু ভেবেচিন্তে লিখবেন, ঠিকঠাক তো লিখতেই হবে, ওই সময়ের জন্য অ্যাপ্রোপ্রিয়েটও হতে হবে, ওই অডিয়েন্সের জন্য অ্যাপ্রোপ্রিয়েট হতে হবে, কিন্তু ওই কথাটা যেহেতু পাবলিক স্ফিয়ারে আছে, অনেক মানুষ দেখে ফেলবে, সবার জন্য অ্যাপ্রোপ্রিয়েট হতে হবে। সো আমাদের লেখাটা তো শিখতেই হবে, এছাড়া জানতেও হবে কোথায় লিখছি, কার জন্য লিখছি, এই লেখাটা আর কে কে দেখছে এবং ভবিষ্যতেও আর কে কে দেখতে পারে। আমাদের সামনে একটা লেকচারে আমরা রিটেন কমিউনিকেশনে ইন ডিটেলস কথা বলবো। এই ভিডিওতে এটাই মনে রাখার মতো একটা কথা। রিটেন কমিউনিকেশন, ভার্বাল কমিউনিকেশন, দুই ধরনের কমিউনিকেশনেই প্রয়োজন হচ্ছে শব্দ দিয়ে কমিউনিকেশন। কিন্তু এমন কমিউনিকেশন তো আছে যেখানে শব্দের ব্যবহার হয় না, আছে না? আছে। সেটাকে আমরা বলি নন ভার্বাল কমিউনিকেশন, অবাচনিক কমিউনিকেশন। এখন নন ভার্বাল কমিউনিকেশন কি সেটার ডেফিনেশনে আমি যাব না, আমি শুধু আপনাকে কয়েকটা আইডিয়া থ্রো করব। আমাদের দেশের কালচারে একটা অনুভূতি আমাদের মাঝে কাজ করে, অনুভূতিটার নাম হচ্ছে অভিমান। ধরুন আমার কারো কাছে একটা প্রত্যাশা আছে, কিন্তু সেই প্রত্যাশার কথাটা আমি তাকে বলবো না। এখন যখন প্রত্যাশাটা পূরণ হবে না, তখন আমার মনে কিন্তু কষ্ট দানা বাঁধবে। আমি যে কষ্ট পেয়েছি সেটাও তাকে শব্দ দিয়ে বোঝাবো না, কিন্তু কোনো না কোনোভাবে তাকে আমি বোঝাবো। একটু কমপ্লিকেটেড, আবার বলি, প্রত্যাশাটাও আমি বলিনি, প্রত্যাশা পূরণ না হওয়ার কষ্টটাও আমি তাকে বলিনি, কিন্তু আমি তাকে বুঝিয়ে দেব। কিভাবে করি আমরা কাজটা? এই যে শব্দ ব্যবহার না করে ওই যে কমপ্লেক্স একটা অনুভূতি আমি কমিউনিকেট করতে পারি, এটাই কিন্তু নন ভার্বাল কমিউনিকেশন। এবং আমরা আমাদের এই সংস্কৃতিতে এটা খুব ভালো কিন্তু পারি। জোকস অ্যাপার্ট, এরকম আরও অনেক ফর্ম অফ কমিউনিকেশন আছে যেখানে আমরা শব্দ ব্যবহার করি না। এটাই হচ্ছে নন ভার্বাল কমিউনিকেশন। সেটা আমরা পার্সোনাল সেটিংয়ে করি, কর্পোরেট সেটিংয়ে করি, অনেকভাবে করি। একটা মানুষ রুমে ঢুকলো, আপনি একটু এভাবে বসলেন, আপনি সম্মান দেখালেন। আরেকজন ঢুকলো, আপনি এভাবে বসে আছেন, এভাবেই বসে আছেন, সে কিন্তু বুঝলো যে আপনি তাকে সম্মান করেন না। একজন মানুষ ঢুকলো, আপনি একটু হেসে দিলেন, মানে আপনার কোনো একটা কারণে তার প্রতি একটা সফট কর্নার আছে। একজন মানুষ ঢুকলো আর আপনার ভুরুটা কুঁচকে গেল, কেউ না কেউ কিন্তু খেয়াল করছে এই ব্যাপারগুলো। নন ভার্বাল কমিউনিকেশন অসম্ভব শক্তিশালী একটা মাধ্যম। আমরা ইগনোর করি, আমরা ভাবি কেউ বোঝে না, সবাই বোঝে, সবাই বোঝে। এ কারণেই ইউ হ্যাভ টু আন্ডারস্ট্যান্ড, শুধু শব্দ নিয়ে খেললেই আপনার কমিউনিকেশন ভালো হবে তা কিন্তু না। আপনাকে বুঝতে হবে কিভাবে আকার ইঙ্গিতে আপনি কমিউনিকেট করবেন। আমি যে আপনাদের পড়াচ্ছি, আমি যদি শুধু এভাবে বসে থেকে কথা বলতেই থাকি, একটা না একটা সময় আপনাদের অকওয়ার্ড লাগবে। কিন্তু আমি যে একটু হাত নাড়ছি, এগুলো কিন্তু আমার কমিউনিকেশনের পার্ট। আমি কিন্তু প্ল্যান করে করছি না, আমি কখন কোন শব্দ বলছি সেটা বুঝে নিচ্ছে আমার বডি। এটাই আমার বডি ল্যাঙ্গুয়েজ। এটাও প্র্যাকটিসের পার্ট। কেউ কেউ সহজাত প্রবৃত্তির কারণে একদম খুব ভালো পারেন, আবার কেউ কেউ শিখে নেন। আপনাকেও হয়তো শিখতে হবে। এতক্ষণ আমরা যে 3 ফর্মস অফ কমিউনিকেশন নিয়ে কথা বললাম, ভার্বাল কমিউনিকেশন, নন ভার্বাল কমিউনিকেশন এবং রিটেন কমিউনিকেশন, এই 3 ফর্মস অফ কমিউনিকেশনের সাথে আরেকটা ফর্ম অফ কমিউনিকেশন কিন্তু সবসময় আছে, একসাথেই চলছে। সেটা হচ্ছে অ্যাক্টিভ লিসনিং। শুনেই বোঝা যাচ্ছে, শুনতে হবে। অ্যাক্টিভ লিসনিং মানে সক্রিয় শ্রবণ। সক্রিয় শ্রবণ আসলে ব্যাপারটা কি? কথাটা সিম্পল, আপনাকে কমিউনিকেশনের সময় ইনভলভ থাকতে হবে। আপনি যার সাথে কমিউনিকেট করছেন তার কথাটা আসলে আগ্রহ নিয়ে শুনতে হবে, সিম্পল। কিন্তু সিম্পল কাজ হলেও আমরা আসলে কাজটা খুব ভালো পারি না, বেশিরভাগ মানুষই পারি না। নিজের বেলাতেই খেয়াল করবেন, আমরা সবাই কথা বলতে আগ্রহী, কথা শুনতে কিন্তু আগ্রহী না। আশেপাশে এই ঘটনাটা অহরহ ঘটে। কেউ হয়তো আপনাকে বলছে যে জানিস আমার তো এরকম একটা প্রবলেম হয়েছে, সাথে সাথে আরেকজন বলবে হ্যাঁ জানিস আমারও এরকম কিছু একটা হয়েছিল। মানে একজন তো বলছে, আপনি তার সেই কথাটা শুনুন, তাকে সেই স্পেসটা দিন। আমরা সেটা করি না, আমরা সাথে সাথেই বলি আমারও জীবনে এরকম কিছু একটা হয়েছে। মানে আমাদের বুকটা ফেটে যায় কখন আমি সেই গল্পটা বলবো। আমরা অ্যাক্টিভ লিসেনিংটা আসলে খুব ভালো পারি না, এটা আমাদের পারতে হবে। কারণ একে অপরকে সম্মান দেওয়ার এটা কিন্তু একটা উপায়। যে আপনার সাথে কথা বলছে তার পুরো কথাটা শুনতে হবে, আগ্রহ নিয়ে শুনতে হবে।
যখন আপনি আগ্রহ নিয়ে শুনবেন তখন হবে কি ওই মানুষটা আপনার কথাও আগ্রহ নিয়ে শুনবে। আমি সবসময় খেয়াল করেছি ক্লাসের টিচাররা আমাকে খুব পছন্দ করতেন। এটা বুঝতে আমার অনেক সময় লেগেছে যে আমি তো কখনো ক্লাসে সবসময় হাত তুলে কোয়েশ্চেন জিজ্ঞেস করি না, আমি তো কখনোই টিচারদের সাথে তাদের রুমে যেয়ে গল্প করি না, ডিসকাশন করি না। আমি শুধু ক্লাসেই ওনাদের সাথে আমার যতটুকু ইন্টারাকশন হয়, এবং আমি কথাই বলি না আসলে। তাহলে আমাকে টিচাররা এত পছন্দ করেন কেন? আমি মোটামুটি ভালো স্টুডেন্ট ছিলাম, সবসময় পরীক্ষা ভালো করতাম, শুধু যে সেইটাই কারণ তা কিন্তু না। আরেকটা মেজর কারণ আছে, আমি যখন কারো কথা শুনি আমি একাগ্র চিত্তে তার কথা শুনি। আমার মাঝে অনেক ভালো গুণ আছে, খারাপ গুণ আছে। আমাকে যদি জিজ্ঞেস করা হয় আমার ভালো গুণ কি, আমি এটা পারি। এটা কেন পারি আমি জানি না, হয়তো ছোটবেলা থেকেই শিখেছি। সো এই যে আমি একাগ্র চিত্তে আমার টিচারের দিকে তাকিয়ে তার কথাগুলো শুনি, এটা না আমার ফেশিয়াল এক্সপ্রেশনে বোঝা যায়, এটা আমার বডি ল্যাঙ্গুয়েজে বোঝা যায়। এটা আমি অনেক পরে এসে হয়তো বুঝতে পেরেছি। সো লং স্টোরি শর্ট, আমি যেটা বোঝাতে চাচ্ছি, আমি জীবনে পরীক্ষায় ভালো করেছি ওয়ান মেজর রিজন, আমার ধারণা আমার যারা শিক্ষক ছিলেন তারা পরীক্ষার খাতায় যখন আমার নাম দেখতেন আগে থেকেই তারা একটা পজিটিভ ডিসপোজিশনে থাকতেন। এটা আমার ধারণা, আমি ভুলও হতে পারি। কিন্তু টাইম অ্যান্ড অ্যাগেন গ্র্যাজুয়েশনের পরে আমার বিভিন্ন টিচারের সাথে যখন ইন্টারাকশন হয়েছে, I have come to realize that আমার এই আইডিয়াটা আসলে সঠিক ছিল। সো আমাকে এটা হেল্প করেছে। সো ইউ হ্যাভ টু বিকাম অ্যান অ্যাক্টিভ লিসেনার। এটা আপনার জীবনটা অনেক সহজ করে দেবে। যেহেতু আমার জীবন থেকে উদাহরণ দিচ্ছি, আরেকটা উদাহরণ আমার জীবন থেকে দিই। আমার মনে হয় যে যখন আমি পারফর্ম করি, স্টেজে থাকি, তখন আমি কিন্তু মাইক হাতে, আমি কথা বলছি, আমিই গান গাইছি। আমাকে কি তখন অ্যাক্টিভ লিসেনিং করতে হয়? আপনার কি মনে হয়? যত আমার বয়স বাড়ছে আমি বুঝতে পারছি করতে হয়। অনেক কিছু আমাকে শুনতে হয়। আমাকে শুনতে হয় কোন গানটার রিকোয়েস্ট আসছে, আমাকে শুনতে হয় কোন গান আমি গাওয়ার সময় সবার কণ্ঠস্বর আমি একসাথে শুনতে পাচ্ছি। আমি বুঝতে পারি যে এই গানটা সবার মনে জায়গা এখনো করে রেখেছে, পরের কনসার্টে হয়তো করতে হবে। যে গানটা আমি হয়তো দেখছি অত মানুষ হয়তো গাচ্ছে না, অথবা যে গানটা দেশের বাইরে বেশি মানুষ গাচ্ছে, দেশে কম গাচ্ছে। হয়তো ঢাকার ভেতরে একটা গান বেশি মানুষ আমার সাথে বেশি গাইছে, ঢাকার বাইরে কম গাইছে। আমি কিন্তু শুনছি এবং শুনে শুনে শিখছি যে নেক্সট টাইম যখন ঢাকার বাইরে কনসার্ট করি আমি এই গানটা হয়তো বেশি করব, যখন দেশের বাইরে যাব তখন হয়তো এই গানটা করব। যেই সময়টায় আমার মাইক হাতে শুধু কথা বলার কথা, গান গাওয়ার কথা, তখনও কিন্তু আমি অ্যাক্টিভলি আমার শ্রোতার ভয়েস শুনছি। এটা আমাকে কিন্তু ইজ মেকিং আ বেটার পারফর্মার। দুটো এক্সাম্পল দিলাম আমার লাইফ থেকে। আপনাদের কাছে একটা প্রশ্ন ছুড়ে দেই, আপনারা একটু চিন্তা করেন তো, আপনাদের জীবনে অ্যাক্টিভ লিসেনিং এরকম কোনো প্রভাব ফেলেছে কিনা? যদি ফেলে থাকে আমার সাথে তো যোগাযোগ করার উপায় আছে, একটু লিখে পাঠান।